হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো আজকে বেসিক্যালি কথা বলবো আমির খানকে নিয়ে। তো এবার আমির খানকে নিয়ে বলার মতো কথা সেইভাবে কিছু থাকে না, কারণ আমির খানের যখন সিনেমা আসে তখন আমরা প্রত্যেকেই কথা বলি, এবং আপনি ইউটিউবেও দেখতে পাবেন না যে আমির খানকে নিয়ে প্রচুর নিউজ আসছে বা কথা হচ্ছে, কারণ আমির খান একটা অন্যরকম জিনিস। মানে আমির খানের সিনেমা, সে বিরাট বড় ব্লকবাস্টার হোক বা আমির খানের সিনেমা বিরাট বড় ফ্লপ হোক, আমির খান হঠাৎ করে সবকিছুর আড়ালে চলে যায়। মানে আমির খানের কোনো খবরই পাওয়া যায় না। তো এইরকম একটা লোক হচ্ছে আমির খান, যে কারণে আমির খানকে নিয়ে আমার চ্যানেলে আপনি খুব একটা ভিডিও দেখতে পাবেন না। এই লাল সিং চাড্ডা যখন এসেছিল তখন আমি কিছু ভিডিও করেছি, মাঝে মাঝে কিছু রুমের ছড়ি ছিল সেগুলো নিয়ে কিছু ভিডিও করেছিলাম। তারপর আপনারা দেখতে পাবেন যে আমির খানকে নিয়ে কিছু কথা বলেছি। তো এবার রিসেন্ট একটা ইন্টারভিউতে আমি আমির খানের আপকামিং সিনেমা যেটা আসছে সিতারে জামিন পার, এটা সম্বন্ধে কিছু জানতে পারলাম। তো মনে হলো এটা নিয়ে অবশ্যই কথা বলা উচিত, এবং আমি শিওর শট এই সিনেমাটা কিন্তু আমির খানের একটা বড় কামব্যাক হবে। এবার অনেকের বক্তব্য রয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে বলিউডে চলছেটা কি, বলিউডে চলছে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা, যেটা বড় কিছু সেরকম সিনেমায় কিন্তু লোকে হলে গিয়ে দেখছে ভিড় করে, সেগুলি রেকর্ড ব্রেকিং ব্লকবাস্টার সিনেমা হচ্ছে। মাঝখানে যেমন ড্রামা বা প্যাট্রিয়টিক সিনেমা ভালো চলছিল, সেই যুগটা এখন অনেকটা কমে গেছে। এখন প্রত্যেকেই বড় বড় মুভি করছে এবং কামব্যাকের জন্য অ্যাকশন মুভি দরকার হচ্ছে, যে কারণে সালমান বলি, শাহরুখ বলি, দেখবেন প্রত্যেকে কামব্যাক করার চেষ্টা করেছে কিন্তু অ্যাকশন সিনেমা দিয়ে। আজকে শাহরুখ খান কি ডাঙ্কি দিয়ে কামব্যাক করেছে? শাহরুখ খান কিন্তু কামব্যাক করেছে পাঠান দিয়ে, কারণ জানে ডাঙ্কি দিয়ে তার কামব্যাকটা সেই জোরদার ব্যাপারটা হতো না যেটা পাঠান বা জওয়ান করতে পেরেছিল। তো এবার আমির খান তিন খানের একজন, এবং অনেক রেকর্ড তার নামে রয়েছে, সেটা আমরা সবাই জানি। রেকর্ডের রীতিমতো ফুলঝুরি রয়েছে আমির খানের নামে। তো ইতিমধ্যে আমির খানের সেই দাপটটা অনেকেরই বক্তব্য হচ্ছে কমে গেছে। কিন্তু আমির খান, আমার মনে হয় কিন্তু এই যে কাজটা হচ্ছে সিতারে জমিন পর, এটাতে একটা ভয়ঙ্কর রকমের কামব্যাক করবে, অ্যাকশন সিনেমা না হওয়া সত্ত্বেও। কারণ আমির খান হচ্ছে মেন যেটা স্ট্রং জোন, সেটা কিন্তু বিরাট পরিমাণে হচ্ছে ফ্যামিলি অডিয়েন্স, মাল্টিপ্লেক্স অডিয়েন্স। সেটা মানে আমির খানের একটা বিরাট হিউজ, এবং তার সঙ্গে সঙ্গে কখনো কখনো মাস অডিয়েন্সও আছে যখন আমির খান মাস মুভি করে। কিন্তু আমির খান এমন একজন, যখন বাকিরা অ্যাকশন সিনেমা করতে ব্যস্ত ছিল, প্যাট্রিয়টিক সিনেমা করতে ব্যস্ত ছিল, আমির খান কিন্তু এমন এমন কাজ এনেছে যেগুলো ওই সময় দাঁড়িয়ে ব্লকবাস্টার হওয়ার কথাই নয়। মানে অন্য কোনো হিরো করলে সেগুলো আমির খান ব্লকবাস্টার করিয়ে দেখিয়েছে। রং দে বাসন্তী বলি, তারপর আপনারা যদি দেখেন গজনী, গজনীটা যদিও মাস মুভি ছিল। এছাড়া তারে জমিন পার, ওয়েলকামের মতো একটা সিনেমার সঙ্গে ক্লাসে এসেও কিন্তু ভালো বিজনেস করেছিল। তারপর পরবর্তীকালে তো আমির খানের যুগ শুরু হয়ে যায়, থ্রি ইডিয়েটস। তারপর যদি দেখি ব্যাক টু ব্যাক যে কাজগুলো করেছিল, দঙ্গল টঙ্গল, সব রেকর্ড ব্রেকিং কাজ। তো তারপর থাগস অফ হিন্দুস্তান এবং লাল সিং চাড্ডার ব্যর্থতা আমির খানকে পুরো মানে এক প্রকার হারিয়ে দিয়েছিল। তো এইবার এই স্ক্রিপ্টের মধ্যে কিন্তু একটা ব্যাপার রয়েছে, যেটার কারণে আমার মনে হয় আমির খান, আসল যে আমির খান, যে কারণে আমির খানের সিনেমা লোকে দেখতে যায়, সব অ্যাকশন ফ্যাকশন নয়, কন্টেন্ট, সেটা কিন্তু এই কাজটার মধ্যে রয়েছে। কারণ এই সিনেমাতে অভিনেতা বেশি কেউ কিন্তু নেই। আমির খান একজন অভিনেতা রয়েছে, জেনেলিয়া ডিসুজা রয়েছে, যেটুকু জানতে পারলাম। এছাড়া বাদবাকি এই সিনেমাতে 12 থেকে 15 খানা চরিত্র রয়েছে যারা হচ্ছে মানসিকভাবে অসুস্থ, যারা নানা কারণে, সেটা কোনো ছোট বাচ্চা হতে পারে, সেটা কোনো বয়স্ক লোক হতে পারে, সেটা কোনো ইয়ং মানুষ হতে পারে, সেটা কোনো আমাদের বয়সী ছেলে মেয়ে হতে পারে। তো সেই রকমই মানসিক ভারসাম্যহীন 12 থেকে 15 খানা অভিনেতা নয়, তারা তারা আসলেই মানসিক ভারসাম্যহীন এমন কিছু মানুষজনকে নিয়ে এই সিনেমাটা কিন্তু হচ্ছে। প্রথম কথা, এই সিনেমাটার সঙ্গে লোকে নস্টালজিয়া মানে পাবেই, কারণ সিনেমাটার নাম হচ্ছে সিতারে জামিন পার। নামটা শুনেই তারে জামিন পারের কথা মাথায় আসছে, লোকের মাথায় অনেকেরই থাকবে, যে সেই ভাইবসটা আমরা পাবো, যে কারণে কিছু লোক যাবে। প্লাস হচ্ছে এটার কন্টেন্ট, আমির খান হচ্ছে কন্টেন্ট কিং, এটা নিয়ে কোনো ডাউট নেই। আমির খান এই কন্টেন্টের মাধ্যমে সিনেমা হিট হিট দেওয়া, যেটা লোকে আজকে আয়ুষ্মান খুরানার কথা বলে, অক্ষয় কুমারের কথা বলে, কন্টেন্টের মাধ্যমে হিট দেওয়া, মানে এন্টারটেনমেন্ট ভ্যালু সরিয়ে কন্টেন্ট দিয়ে হিট দিচ্ছে, এটা কিন্তু আমির খানই প্রথম স্টার্ট করেছিল। তো হয়তো এটার মাধ্যমে বলিউডের একটা বড় পরিবর্তন আসবে, কারণ এখন যারা বলিউডে ছোটখাটো সিনেমাগুলো বানাচ্ছে তারা খুব একটা সাহস পাচ্ছে না, কারণ সেই সিনেমাগুলো বক্স অফিসে ওয়ার্ক করছে না। কিন্তু যখন তারে জমিন পার এসেছিল, ইন্ডাস্ট্রিটাকে অনেকটা পাল্টে দিয়েছিল। প্রত্যেকে কম বাজেটের সিনেমাও যে বড় সড়ো ব্যবসা করতে পারে, সেটা রং দে বাসন্তী, তারে জমিন পার, এই সিনেমাগুলো কিন্তু করে দেখিয়েছিল আমির খানের নিজের দক্ষতায়। তো আমার মনে হয় কিন্তু এই সিনেমাটা কবে আসবে এক্ষুনি আমি বলতে পারছি না, কিন্তু এটা এসে আমার মনে হচ্ছে বলিউডের কিন্তু ওই যুগটাকে ফেরে পেয়েছে, যে যুগে হচ্ছে আমরা দেখতাম সিনেমায় অ্যাকশন নেই, শুধুমাত্র ড্রামা রয়েছে, সেটার মাধ্যমে সিনেমা হিট অভিনয়ের দ্বারা। তো এটার মধ্যে কিন্তু সেই জিনিসটা রয়েছে, কেন আমির খান একজন সম্ভবত সাইকিয়াট্রিস্ট, এরকম একটা চরিত্র হয়তো প্লে করতে চলেছে, এবং সে এই 10 থেকে 15 খানা যে এরা মানসিক ভারসাম্য, তাদের একটা দায়িত্ব নেবে, তাদেরকে পাল্টানোর চেষ্টা করবে, যেমনভাবে তারে জমিন পারে ঈশান আগাস্তির জন্য সে করেছিল, তেমনভাবে এখানেও কিন্তু সেই জিনিসটা থাকতে চলেছে, এমনটা কিন্তু খবর রয়েছে। এবং এখানেও কিন্তু আমির খানের এন্ট্রি যে একদম প্রথম থেকে হবে তা কিন্তু নয়, শোনা যাচ্ছে চরিত্রগুলো, বাদবাকি যে চরিত্রগুলো প্রত্যেকের বিল্ড আপ হওয়ার পরে কিন্তু এখানে আমির খানের এন্ট্রি হবে, যেমনটা আমরা তারে জমিন পারেও দেখেছিলাম। তো এইটা শোনার পর, বেসিক্যালি এরকম একটা কনসেপ্ট শোনার পর, আমার মনে হয় অনেক লোক কানেক্টেড হবে সিনেমাটার সাথে, এবং আমির খানের যে কামব্যাক আমরা চাই, অ্যাকশন দিয়ে কামব্যাক তো সবাই করলো, এবার দেখার আমির খানের মতো অন্য ধরনের কন্টেন্ট দিয়ে কামব্যাক কজন করতে পারে। তো এটা কিন্তু একটা আশা রয়েছে, আমার মনে হয় এই কাজটা কিন্তু আমির খানকে একটা বড় সড়ো মানে কামব্যাক দেওয়া বলে আমার ধারণা।
এবার দেখা যাক ফাইনালি কি হয়। আমি তো বেশ এক্সাইটেড রয়েছি কাজটা নিয়ে, এবং আমার মনে হলো যেহেতু এটা জানতে পারলাম সাপ্তাহিক বর্তমান বলে যেটা বেরোয় সেখানে ইন্টারভিউটা বেরিয়েছে, সেখানে আমির খানের এই বক্তব্যটা জানতে পারলাম এবং তাকে প্রশ্ন করা যে আজকে সবাই অ্যাকশন সিনেমা করছে, তো সেখানে থেকে এটা তো বেশ অন্যরকম কথা। তখন আমির খান বলছে যে আজকে সবাই বলছে দর্শক নাকি অ্যাকশন পছন্দ করছে, এটা ওটা পছন্দ করছে, কিন্তু দর্শকের রুচি আমি জানি যে কোনো একটা সিনেমা সেই পাল্টে দেয়। তো এটা হচ্ছে সেই সিনেমা যেটা দর্শকের এই রুচিটা, যে অ্যাকশন নয় আমরা অন্য কিছু দেখতে যাই, ওই যে ঘরানাটাকে এই সিনেমাটা বলছে ফিরিয়ে আনবে। তো দেখা যাক ফাইনালি কি হয়। আমি এটা নিয়ে খুবই এক্সাইটেড, আশা করছি এটা দিয়ে একটা আমির খানের কামব্যাক হবে। আমির খান শেষ হিট দিয়েছে বহু বছর আগে, হয়ে গেল প্রায়, সেটা মোটামুটি 2016-তে দঙ্গল দিয়ে। তারপর প্রায় হয়ে গেল 8 বছর আমির খানের ক্যারিয়ারে কোনো হিট নেই। কারণ তার মাঝে মাত্র 2টো সিনেমা এসেছে, একটা থাগস অফ হিন্দুস্তান আর একটা সিনেমার নাম হচ্ছে লাল সিং চাড্ডা, যেগুলো ডিজাস্টার হয়েছে। তো দেখা যাক এটা দিয়ে ফাইনালি আমির খানের একটা বড়সড় কামব্যাক হয় কিনা, কারণ তার সমসাময়িকরা কিন্তু এই 8 বছরে কিন্তু 10 থেকে 12 খানা সিনেমা করে নিয়েছে, তার মধ্যে অলরেডি প্রত্যেকেই 5 থেকে 6টা করে কিন্তু হিট দিয়েছে। সেখানে দাঁড়িয়ে আমির খানের 8 বছরে কোনো হিট নেই। তো এই যে এটা ট্যাগটাকে আমির খান আবার সরাতে পারে কিনা সেটা একটা দেখার ব্যাপার কিন্তু থাকবেই। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এন্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই।